প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেসব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সেবা এখন ঘর থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে থাকছি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ল্যাপ্রোস্কোপি সার্জন ডাক্তার শারমিন সিদ্দিকা। ডাক্তার শারমিন সিদ্দিকা, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ডক্টর শারমিন, আমরা দেখছি যে আজকাল নারীদের ওভারিতে সিস্ট হওয়া একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আসলে কতটা ভয় পাওয়ার বিষয় আছে বা আদতে নেই, সেগুলো নিয়েই শুরুতেই জানতে চাইবো যে সিস্ট কি এবং কত ধরনের সিস্ট আসলে দেখা যায় ওভারিতে। আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে আমরা গাইনোকোলজিস্টরা যে প্র্যাকটিসে যে প্রতিনিয়ত এরকম পেশেন্ট গুলো পাচ্ছি। দেখা যাচ্ছে পেশেন্ট হয়তো অন্য কোনো কারণে একটা সোনোগ্রাফি করলো, কিন্তু দেখা গেল সেখানে একটা কমেন্ট চলে এসলো সিস্ট, এবং এই সিস্ট নিয়ে তার পুরো ফ্যামিলি দেখা গেল যে সারা রাত ঘুমালো না, এত বেশি মানসিক চাপ, কান্নাকাটি করে পরদিন আমাদের কাছে যখন এলো, তখন দেখা গেল এটা একটা খুবই সাধারণ, যেটা আমরা বলি ফাংশনাল সিস্ট, যার হচ্ছে গিয়ে এটা প্রতি মাসেই আপনারা যদি আমার হাতে একটা আমি মডেল রেখেছি, আমি এটা দেখানোর সবাইকে বোঝানোর উদ্দেশ্যে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে একটি আ মডেল দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ইউটেরাস। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ওভারি, আর এটা ফ্যালোপিয়ান টিউব। তাহলে এই যে ওভারি, এখান থেকে প্রতি মাসে যখন মেয়েদের পিরিয়ডটা হচ্ছে, এই পিরিয়ডের মাঝামাঝি সময়, দুটো পিরিয়ডের মাঝামাঝি সময় যদি আমরা হিসাব করি, যার রেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে ১৪ তম দিন, আমরা এটা ধরি ১৪ তম দিনের আশেপাশে এই ওভারি থেকে প্রতি মাসে একটি ডিম আসবে। এটাই হচ্ছে, যদি সে বিবাহিত হয় এবং তার যদি সঠিক টাইমে সহবাস হয়ে থাকে, স্বামীর শুক্রাণুর সাথে মিলিত হয়ে এই ডিমটি একটি সন্তান উৎপাদিত হবে। কিন্তু যদি বিবাহিত না হয়, তাহলে এই ডিমটি দেখা যাবে যে আর কারণ ২৪ ঘন্টার মধ্যে যদি সে শুক্রাণুর সাথে মিলিত না হয়, সে নিজে নিজে নিঃশেষ হয়ে ওইটা চলে যায় এবং পরবর্তী মাসে তার নতুন ভাবে আবার মাসিক চক্রটা শুরু হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোনো কারণে যদি এই ডিমটা না ফোটে, তাহলেই কিন্তু সে ওখানে একটা সিস্ট আকারে থেকে যাচ্ছে। যা পরবর্তীতে তার পরবর্তী মাসিকের সময় গেলে আবার নিজে, নিজে মিশে যাচ্ছে। প্রতি মাসে কিন্তু ডিমটা ফুটছে না। একটা মেয়ে যদি প্রতি মাসে মাসিক হয়, দেখা যায় যে তার হয়তো বছরে ১২ মাসে ১০ থেকে ১১ টি ডিম ফুটতে পারে। ১ টি ২ টো মাস থাকবে যে তার ডিম ফুটবে না। তাহলে এটা হচ্ছে একটা নরমাল ফেনোমেনন। তাহলে এই যে ডিমটা যখন তৈরি হচ্ছে, তখনও যদি আমরা সোনোগ্রাফি করি, এটাকে কিন্তু আমরা একটা সিস্ট হিসেবেই দেখব। যে ওখানে এই সিস্টের পরিমাপটার উপরে নির্ভর করে আমরা পেশেন্টদেরকে কাউন্সেলিং করি অ্যাকচুয়ালি, যে আপনি কখন ঘাবড়াবেন। যদি সিস্টটি ৩ সেন্টিমিটারের উপরে হয়, তাহলে ৩ সেন্টিমিটার নিচে যতগুলো সিস্ট, তাদেরকে আমরা অবজারভেশনে রাখি, এবং সোনোগ্রাফিটা যদি খুব ভালো কোনো সেন্টারে হয়, আমরা আরো অনেক ইনফরমেশন পাই যে সিস্টের ভিতরে যে কনটেন্ট আছে, মানে ওটার ভিতরে অবস্থানরত ফ্লুইডটা কি ধরনের। অনেক সময় দেখা যায় এটা ক্লিয়ার ফ্লুইড। তাহলে সাধারণ যে ফাংশনাল সিস্ট গুলো আছে, যেগুলো একেবারেই ভয়ের নয়, দেখা যাবে সেখানে ফ্লুইডটা ক্লিয়ার। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা হেমোরেজিক ফ্লুইড পাচ্ছি, তখন আমরা পেশেন্টটাকে অবজারভেশনে রাখি, এবং দেখা যায় যে সিস্টের সাইজটাও যদি বড় হয়, আমরা ওই সিস্টের ধরনটা বোঝার চেষ্টা করি। তাহলে ক্লিনিক্যাল কিছু আছে, আর আছে কিছু পরীক্ষামূলক। তাহলে ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে আমরা প্রথমেই যেটা দেখব, যে একটা মেয়ে যদি রেগুলার মাসিক হয় এবং তার যদি মাসিকের সময় বড় কোনো সমস্যা না হয়, তার যদি অন্যান্য গাইনোকোলজিক্যাল প্রবলেমও না থাকে, তাহলে এই যে মাসিকের আপনার যে সিস্ট গুলো আসে, এগুলো চলে যাবে। কিন্তু যদি এমন হয় যে একটা মেয়ে, তার হিস্ট্রি আছে যে তার প্রতি প্রিভিয়াস ২-৩ মাস ধরে মাসিকটা এলোমেলো হচ্ছে, ১ হতে পারে হচ্ছেই না, ২ হতে পারে যে আম তার বারবার হচ্ছে। তাহলে দুভাবেই আমাদের কাছে প্রেজেন্ট করে। তখন দেখা যায় আমরা তখনই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে সেই বিষয়টি আপনারা নিশ্চিত হন। একটু আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি উষা বলছি, বাসা বউ ঢাকা থেকে। জি উষা, বলুন। যে আমার গত সেপ্টেম্বরের ৪ তারিখে সিজার হয়, আমার এটা সেকেন্ড বেবি। আচ্ছা। তো কেন জানি ৩-৪ দিন হলো আমার পেটে বেশ ব্যথা করছে, মানে সিজারের জায়গাটাতে, আবার ভেতরে মনে হচ্ছে কি পেটের ভেতরটাতেও টুকটাক একটু ব্যথা ব্যথা করছে। আপনার কি সিজারিয়ান হয়েছে? জি জি, সিজারিয়ান।
আচ্ছা, আপনি থাকুন, আমরা ফিরছি। ডক্টর শারমিন, আপনার যদি কিছু জানার থাকে। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে এর মধ্যে নিশ্চয়ই সহবাস করেছেন। সে সময় আপনার কোনো সমস্যা হয়েছিল নাকি? না, সেরকম সমস্যা হয়নি। আচ্ছা, আমরা বলি যেটা যে একটা সিজারের পরে আপনার এটা ১ম সিজার না ২য় সিজার? এটা সেকেন্ড সিজার। আমার মানে বড় বেবির বয়স ৬.৫ বছর। আচ্ছা, আর আমার আচ্ছা, বয়স জি। হচ্ছে ৩০। আপনার এই জি। আপনার যে সিজারের যে আপনি তো জানেন যে ১ম সিজারটা হচ্ছে আপনার পেটটা একদমই হচ্ছে ভালো ছিল। সেক্ষেত্রে আমরা সিজারটা করার পরে আপনি হয়তো ১০ থেকে ১২ দিনের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যায়। মেক্সিমাম মাই। আর ২য় সিজারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই পুরনো সিজারের যে কাটা অংশটা, সেই অংশটা দিয়েই আমরা সিজারটা করি। কারণ আমরা চাই না আপনার পেটে ২ টো স্কার হোক কিংবা ২ টো দাগ হোক। তো আমরা চেষ্টা করি আগের যে সিজারটা আছে সেটা দিয়েই আমরা সিজারটা করি। দ্যাটস ওয়াই দেখা যায় যে একটা কাটার উপরে আরেকটা কাটা। এটা কিন্তু আপনার একটু সময় নিবে শুকাতে। তো সেক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি ২০-২৫ দিন লেগে যায় একটা মেয়ে সুস্থ হতে। তারপরেও দেখা যায় এই যে হিলিং প্রসেসটা, নরমাল হিলিং প্রসেসটা কমপ্লিট হতে আপনার ৩ মাস লাগে। এ সময় আপনার হুটহাট করে একটু তলপেটে ব্যথা হতে পারে কিংবা কাটা জায়গাটাতে ব্যথা হতে পারে। আপনি খেয়াল করবেন যে সেখানে ফুলে উঠলো কিনা, কোন রকম কোন ডিসচার্জ হলো কিনা। যদি সেরকম না হয় আপনি কিছু খেয়ে ভরা পেটে একটি ব্যথার ওষুধ, সাধারণ যে নাপা ট্যাবলেট পাওয়া যায়, এইচ ট্যাবলেট পাওয়া যায়, সে ধরনের একটি প্যারাসিটামল খেয়ে দেখবেন যে আপনার সেটা কমে গেছে কিনা। মেক্সিমাম ক্ষেত্রে চলে যায়, কারণ এই হিলিং প্রসেসের কারণে আমরা হুটহাট জি। চলাফেরার কারণে দেখা যায় একটা অংশের টান পড়ে এই ব্যথাগুলো হয়, এটা চলে যায়। এটা ভয়ের কিছু নেই, কিন্তু জি। যদি এরপরেও না যায় সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হন। অসংখ্য ধন্যবাদ শারমিন। ডক্টর শারমিন, আমরা এই আলোচনায় আবার আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ডক্টর জন কল থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আবারও। আপনারা দেখছেন ডক্টর জন কল। আজ আমাদের সাথে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, প্রসূত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার শারমিন সিদ্দিকা। ডাক্তার শারমিন সিদ্দিকা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন সিস্ট নিয়ে কথা বলছিলাম। আরেকটি যেটি আমরা জানি যে সিস্টিক ওভারি, একটি কমন টার্ম অনেকেই ব্যবহার করে থাকেন। এর মানে তো হলো যে ওভারিতে বিভিন্ন সাইজের সিস্ট যখন থাকে, এই স্টেজে যখন একজনের সিস্ট হচ্ছে, সেই সিস্টগুলো কি আসলে মেডিসিন দিয়ে কিউরেবল? ডক্টর শারমিন সিদ্দিকা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি। অ্যাকচুয়ালি এটা খুবই কমন আরেকটা ফ্যাক্টর যেটা আমরা পাচ্ছি দৈনন্দিন প্র্যাকটিসে, সেটা হচ্ছে যে আপনার পলিসিস্টিক ওভারি। তো এই যে আমি বললাম যে ওভুলেশন একটা প্রসেস, যে প্রতি মাসে একটি ডিম আসবে। তো যদি কোনো কারণে এমন হয় যে একটি ডিম এনট্রাপ্ট হয়ে গেল, তার হচ্ছে না পিরিয়ড, তাহলে এই যে তার যে ডিমটা ফুটলো না, তখন হচ্ছে তার দ্বিতীয় ধাপের যে হরমোনটা আসার কথা সেটাও আসবে না। শুরু হচ্ছে কিন্তু হরমোনের ইমব্যালেন্স। তাহলে এই ইমব্যালেন্সের সময়টা তখন দেখা যাবে যে তার পিরিয়ডটা প্রলম্বিত হচ্ছে, যে মাসিকটা তার হচ্ছে মাসের ৪-৫ তারিখে হবার কথা, দেখা গেল যে তার ২০ তারিখ হয়ে গেল, হচ্ছে না। তখন সবাই টেন্স, কেন হচ্ছে না পিরিয়ডটা। তাহলে এই যে এই এনোভুলেশন প্রসেসটার জন্য দেখা যাচ্ছে তার প্রতি মাসেই ডিম্বাশয়ের মধ্যে একটা করে ডিম আটকা পড়ে যাচ্ছে। তার মাসিকের সময় হচ্ছে দেখা গেল যে এই সময়টাও প্রলম্বিত হচ্ছে। এই স্টেটটাকে দেখা যাচ্ছে যে ওভারির চারপাশে মুক্তোর মালার মতো হচ্ছে ছোট ছোট সিস্ট এসে জমে যায়। তখন আমরা এটাকে বলি পলিসিস্টিক ওভারি। সিস্ট গুলো হচ্ছে দেখা যায় কোনোটাই 8 মিলিমিটারের উপরে যায় না। তাহলে এই মাল্টিপল সিস্টের কারণে হচ্ছে তার পলিসিস্টিক ওভারিটা হচ্ছে, এবং তার শরীরে যে হরমোনের ইমব্যালেন্স গুলো হবে সেটার কারণে দেখা যাবে তার অতিরিক্ত ওজন বেড়ে যাবে, তার যে গায়ের রং সেটা আস্তে আস্তে দেখা যাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার দেখা যাবে যে সবচেয়ে ভয়াবহ যেটা মেয়েদের জন্য দেখা গেল যে তার দাড়ি, গোঁফ, এইসব জায়গায় যে চুলগুলো আছে আমাদের মেয়েদের সেগুলো পাতলা থাকে, দেখা যাবে আস্তে আস্তে সেগুলো ভারী হয়ে যাবে। তাহলে এই দাড়ি গোঁফ ওঠার যে প্রবণতা সেটাও দেখা যায় হরমোনের ইমব্যালেন্সের সাথে সরাসরি জড়িত। তাহলে আমরা যদি একটু খেয়াল করে আমাদের বাচ্চাগুলোকে যদি প্রথম দিক থেকেই সচেতন থাকতে পারি, তাহলে কিন্তু তার ভবিষ্যতের এই পিসিও হবার প্রবণতাটাকে জি কমিয়ে আনতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সিস্ট নিয়ে আমি আরো কিছু জানতে যাবো আপনার কাছে, কিন্তু একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রোকেয়া বেগম, নোয়াখালী থেকে। জি। আমার মেয়ের ব্যাপারে বলছি আর কি। ওর বয়স 16। এমনিতেও একটু 10 বছর বয়সে প্রথম পিরিয়ড শুরু হয়। তো মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে হতো আর কি। ইদানিং গত নভেম্বরের 5 তারিখে পিরিয়ড শুরু হয়।
হওয়ার পরে মাঝে মাঝে মানে প্রতিদিন 1-2 বার করে প্রায় 1 মাস, এখনো 1-2 বার করে সামান্য সামান্য ওই যায়, 1 বার বা 2 বার। তো আমরা একজন ডক্টরের সাথে তাও এরকম ফোনে আমাদের পরিচিত কন্ট্যাক্ট করে আলট্রাসোনোগ্রাফি করাইলাম। এখন মাইল্ড পেলভিক কালেকশন নামে একটা সিনড্রোম এখানে দেখা গেছে। আরো অন্যান্য ইএসআর, সিবিসি, টিএসএস এগুলাতে কোনো সমস্যা নেই। এখন আমি একটু ডাক্তারের পরামর্শ চাচ্ছি আর কি আপনাদের মাধ্যমে। জি আচ্ছা, আপনি শুনতে থাকুন, কি করা নিশ্চয়ই যায় আমরা নিজের এই ব্যাপারে। পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ডক্টর শারমিন সিদ্দিকা, আপনার কাছে ফিরতে চাই। আচ্ছা, আপনি বলেছেন যে তার বয়স 16 বছর। তার হচ্ছে মাঝে মাঝে পিরিয়ডটা অনিয়ম হয় এবং সেই সাথে সোনোগ্রাফিতে দেখা গেল মাইল্ড পেলভিক কালেকশন, যেটা নিয়ে আপনারা বেশি চিন্তিত আছেন। অত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। মাইল্ড পেলভিক কালেকশন অনেক কারণেই হতে পারে। সবচেয়ে কমন আমরা যেটা পাই যে সিম্পল দেখা গেল একটি ইনফেকশন থেকে এরকম হয়। সেটা আপনার 1 কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে 1 মাস পরে আমরা সোনোগ্রাফি করলেই দেখা যায় সেটা ঠিক হয়ে গেছে। যেহেতু বাচ্চা একটা মেয়ে, ওকে নিয়ে এত অরিড হবেন না। ওকে নিশ্চিন্ত থাকতে দিন যে এটা একটা স্বাভাবিক প্রসেস। এরকম টুকটাক এলোমেলো মাসিকের সমস্যা মেয়েদের সারা জীবনে কোনো না কোনো সময় হতে পারে। আপনার সঠিক লাইনেই আছেন, যেভাবে তাকে চিকিৎসা দিচ্ছেন সেভাবে কন্টিনিউ জি, করবেন। আর পরবর্তী চিকিৎসায় যদি কোনো সমাধান না হয়, আমরা তো আছি আপনাদের পাশে। ধন্যবাদ ডক্টর শারমিন সিদ্দিকা। আলোচনা আবারও আসতে চাই, কিন্তু আরেকটা বিরতির সময় হচ্ছে। ডক্টর জন কল থেকে নিচ্ছে আরেকটা ছোট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আবারও ডক্টর জন কলে। আমরা ফিরছি। ডক্টর শারমিন সিদ্দিকা, আপনার কাছে ওভারিয়ান সিস্ট নিয়ে কথা বলছিলাম। এই পর্যন্ত জানতে চাইব যে সিস্টের সাইজ কত ইঞ্চ হলে আপনারা সার্জারির সাজেশন দেন, এবং সার্জারির ক্ষেত্রে যদি ল্যাপ্রোস্কোপিক পদ্ধতি সম্পর্কে জানতে চাই, সেটা কতটা সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ? আচ্ছা, আসলে আমাদের বাংলাদেশে এখন অনেক রকম সার্জারি সম্ভব। বিশেষ করে আপনার সিস্টের ব্যাপারে আমরা যেটা বলবো, সব ধরনের সার্জারি এখন আমাদের বাংলাদেশে হচ্ছে। সিস্ট হচ্ছে এমন একটা জিনিস, আমি বলেছি যে 3 সেন্টিমিটারের নিচে হলে আমরা তাকে অবজারভেশনে রাখি। 3 সেন্টিমিটারের উপরে গেলে, 3 সেন্টিমিটার মানে 2.5 সেন্টিমিটার 1 ইঞ্চ, ইঞ্চের হিসাবে যদি আপনি যান, তাহলে হচ্ছে 3 সেন্টিমিটার ক্রস করলে আমরা তাকে হচ্ছে ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করার পরে যদি সে রেসপন্স না করে, অথবা এমন কোনো ফ্যাক্টর তার আসলো, যেমন ধরুন তার হচ্ছে সাথে অন্যান্য সমস্যা আছে, আমাদের সন্দেহ রইলো যে তার হচ্ছে প্রেগন্যান্সি হচ্ছে না, কিংবা অ্যাসোসিয়েটেড আরো প্রবলেম আছে যেগুলো আমাদের ইভ্যালুয়েশন প্রয়োজন, সেসব ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি সাজেস্ট করি। কিন্তু প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল। এমন না যে একটা রুলের মধ্যে আমি চলে গেলাম যে হ্যাঁ এরকমটা হবে, এরকমটা হবে না। একটা ল্যান্ডমার্কের মধ্যে থাকা সম্ভব নয়, কারণ একটা পেশেন্ট এক এক রকম ফিচার নিয়ে আমাদের কাছে আসে। তো যখন আপনার 3 সেন্টিমিটার ক্রস করলাম, ট্রিটমেন্ট দিলাম, পেশেন্টের ট্রিটমেন্টের রেসপন্স হলো না, তখন আমরা তাদেরকে হয়তো আপনার ল্যাপারোস্কোপিক ইভালুয়েশনের কথা সাজেস্ট করি। এবং সেই সাথে যেসব সিস্ট অনেক বড় থাকে, 5 সেন্টিমিটারের উপরে গেলে আমাদের এখানে এমন অনেক রকম সমস্যা থাকে, যেমন সিস্টের যখন সোনোগ্রাফিক ফাইন্ডিংস আসলো যে সিস্টের ওয়ালটা ক্লিয়ার নয়, সেখানে অনেক রকম ফ্যাক্টর আছে। যেমন ধরুন প্যাপিলারি প্রজেকশন একটা কথা আছে, এটা সোনোগ্রাফিক্যালি বোঝা যায় যে সিস্টের মার্জিনটা ইরেগুলার এবং সেখান থেকে কিছু জিনিস থোকা থোকা হয়ে ঝুলছে ভেতরের দিকে। দ্যাট মিনস এটা ভালো সিস্ট নয়। সিস্টের দেখা গেল যে দুটো পোর্শন, একটা পোর্শনের মধ্যে পানি আছে, আরেকটা পোর্শন দেখা গেল যে একটা পাশে একটা সলিড টিউমার রয়ে গেছে। এগুলাকে আমরা বলি মিক্সড টিউমার। সেখানে সলিড একটা পোর্শন থাকে আর একটা সিস্টিক পোর্শন থাকে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাকে ওইরকম বসে থেকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। প্রথমত আমরা চলে যাই কিছু রক্তের যে রস আছে সেগুলো পরীক্ষা করি, আমরা বলি টিউমার মার্কার। তাহলে এই মার্কার গুলো যদি সেফ সাইডে থাকে কিছুক্ষণ অপেক্ষা করা যাবে, কিন্তু যদি কোনো একটা মার্কার বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে দ্রুতই ল্যাপারোস্কোপিক ইভালুয়েশনে চলে যেতে হয় এবং সার্জারি করে আমরা চেষ্টা করি সিস্টটাকে টোটালি ইনিউক্লিয়েট করে, মানে সিস্টটাকে ওভারির ভিতর থেকে ছুটিয়ে উঠিয়ে নিয়ে আসতে, যেন ওভারিটাকে প্রিজার্ভ করা যায়। যদি এমন কোনো লক্ষণ থাকে এবং আমরা যদি ঠুকে বুঝতে পারি যেটা ভবিষ্যতে ক্যান্সারে টার্ন করতে পারে, তখন দেখা যায় যে আমরা পুরোটা ওভারি ফেলে দিই এবং সেই সাথে অপর যে ওভারি আছে সেটাকে ভালো মতো চেক করি যে সেখানে কোনো টিউমারের লক্ষণ রয়ে গেল কিনা। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যে টিউমারটা বের করি সাথে সাথে একটা সিস্টেম আছে, আমরা বলি ফ্রোজেন সেকশন, মানে ওটাকে আপনার সাথে সাথে আপনার ওই ল্যাবে পাঠিয়ে টেস্ট করে কি খুব দ্রুততম সময়ের মধ্যে রেজাল্টটা পেয়ে তারপরে হচ্ছে আমরা পরবর্তী ট্রিটমেন্টটা সেট করি। তাহলে এভাবে করে আপনার সিস্টের ধরন, পেশেন্টের প্রোফাইল সবকিছু মিলিয়ে আমরা এক একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করি। তাহলে মূল ল্যান্ডমার্ক যেটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার উপরে গেলে আপনার ধরে নিতে হবে যে এটা ল্যাপারোস্কোপিক ইভালুয়েশন লাগবে। যদি 5 সেন্টিমিটারের নিচে থাকে তখন আমরা
ওই যে আপনার সবকিছু পেশেন্টের প্রোফাইল, ইনভেস্টিগেশন, টিউমার মার্কার এগুলোর উপর ডিপেন্ড করে রেজাল্টটা সেট করি। আচ্ছা, আর জাস্ট আরেকটা জিনিস ছোট করে জানতে চাই আপনার কাছে, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি যে ওভারাল সি সেকশন অপারেশনের পরে, সিসেক্টমি অপারেশনের পরে কত সময় লাগতে পারে একজন সুস্থ হতে এবং কখন একজনের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? আসলে ল্যাপারোস্কোপিটা আমাদের চিকিৎসা শাস্ত্রের জন্য একটা আশীর্বাদ। যে কোনো মেজর অপারেশন আমরা যখন ল্যাপারোস্কোপিক্যালি অ্যাপ্রোচ করি সেটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসে, খুব দ্রুততম সময়ের মধ্যে করা যায় এবং পেশেন্ট বিশেষ করে সিস্টের ব্যাপারে আমরা যেটা বলি, আমরা বলি ডে কেয়ার সার্জারি। ম্যাক্সিমাম সিস্ট অপারেশন আপনি যদি সকালে ভোরের দিকে হসপিটালে চলে আসেন, যদি ৮টা-৯টার মধ্যে আপনার অপারেশন হয়ে যায় তাহলে আপনি বিকেল ৫টায় বাড়ি চলে যেতে পারবেন। আপনার ডেইলি অ্যাক্টিভিটিস তার মানে দুদিন খুব পরেই একটা শুরু সময় করতে পারবেন। লাগছে না এবং সুস্থ হতেও সময় লাগছে না তার মানে? একেবারেই না, যদি সেটা সাধারণ অপারেশন হয়। ম্যাক্সিমাম সিস্ট অপারেশন গুলোই সাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর শারমিন সিদ্দিকা, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।